চেরনোবিল বিপর্যয় মানব ইতিহাসের এক ভয়াবহ ভুল। 26 এপ্রিল 1986 হয়তো ছিল রাত 1টার দিকে ইউক্রেনের একটি সাধারণ শহর প্রিপিয়াত, যেখানে সাধারণ মানুষরা ঘুমিয়েছিল গভীরে। তারা জানত না এটি হয়তো তাদের জীবনের শেষ কঠিনতম সময়, যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর মানচিত্রটি বদলে দেয়। এই বিস্ফোরণ কোনো একটা সাধারণ বিস্ফোরণ ছিল না, এটা ছিল মানুষের তৈরি একটি সাজানো বিস্ফোরণ, যেটার সাহায্যে অনেক মানুষ জীবনের কঠিন সময় নেমে আসে। ইতিহাসের জন্য এটা একটা বড় ডিজাস্টার হিসেবে চিন্তা করা হয়। এই ট্র্যাজেডি আমাদের বুঝতে হলে প্রথমে বুঝতে হবে নিউক্লিয়ার চুল্লিটা আসলে ঠিক কীভাবে কাজ করে। নিউক্লিয়ার চুল্লির প্রধান কাজটা হলো এই ক্ষেত্রে যে কোনো একটা নিউট্রন ইউরেনিয়ামকে আঘাত করে। এই আঘাতের ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, ওই তাপটাই প্রধানত টারবাইনকে ঘুমায়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পরিমাণ নিউট্রন অনেকগুলো ইউরেনিয়ামকে আঘাত করে, আর এর যে উৎপন্ন হয় হিট, পরবর্তীতে যে হিটটা উৎপন্ন হয় সেটাকে মোটামুটি স্টিম বা বাষ্প আকারে তাপের ক্ষেত্রে কাজে লাগায় এবং বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এক্ষেত্রে বেশ কিছু কানেক্টিং রড ইউজ করা হয়, যেগুলো অতিরিক্ত তাপ চুল্লির ভিতর থেকে তাপ শোষণ করে। এই ট্র্যাজেডির ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছিল, বাট কিন্তু আমাদের ক্ষেত্রে যে বিষয়টা বুঝতে হবে, ইউরেনিয়াম কোনো সাধারণ পদার্থ ছিল না, এটা ছিল একটা বিশেষ পদার্থ যেটা প্রচুর তাপ উৎপন্ন করত। এবং সোভিয়েত ইউনিয়নের গর্ব ভ্লাদিমির লেনিন 1970 সালের দিকে ইউক্রেনের উত্তর দিকে বিশাল প্রজেক্ট হাতে নেয়। লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো। এর পাশে মাত্র 3 কিলোমিটার দূরে তৈরি হয় আধুনিক শহর প্রিপিয়াত, যেখানে 50,000 মানুষের বসবাস। আধুনিক স্কুল, হাসপাতাল এমন কিছু ছিল না সেখানে সেটা গড়ে ওঠেনি। 1977 সাল রিয়েক্টর প্রথম অংশ চালু হওয়ার পর 1983 সালের মধ্যে রিয়েক্টর কাজ শুরু করে। এই 4টি রিয়েক্টর মিলে পুরো ইউক্রেনের প্রায় 10% বিদ্যুতের যোগান দিত। চেরনোবিল তখন বিশ্বের অন্যতম শক্তিশালী এবং নিরাপদ শহর হিসেবে পরিচিত ছিল। পাওয়ার প্ল্যান্ট হিসেবে সেখানের ইঞ্জিনিয়ারদের দক্ষতা ছিল পৃথিবীর মধ্যে অন্যতম। চেরনোবিলে ব্যবহৃত হয়েছিল RBMK-1000 রিয়েক্টর। এর ডিজাইনের 3টি বৈশিষ্ট্য ছিল, যার মধ্যে ছিল এটার বিশাল আকার এবং মডারেটর হিসেবে ব্যবহৃত হয়েছিল গ্রাফাইট এবং কন্ট্রোল রড, যেটা তাপ শোষণের ক্ষেত্রে ব্যবহৃত হতো। 26 এপ্রিল রাতে অপারেটররা একটা সেফটি টেস্ট শুরু করে নিরাপত্তার জন্য। তাদের মূল লক্ষ্য ছিল কখনো যদি বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, টারবাইনগুলো তাদের নিজস্ব শক্তিতে ঘূর্ণন ব্যবহার করে কতক্ষণ পানি বাষ্প সচল রাখতে পারবে। 1 মিনিট সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এই পরীক্ষাটি চালানোর আগে দিনের বেলায় যে সমস্ত কর্মীরা কাজ করত, রাতেও তাদেরকে বাধ্য করা হয় টেস্টের সময় উপস্থিত থাকতে। বিশেষত এই পরীক্ষাটি দিনের বেলা করানো থাকলেও বিদ্যুৎ চাহিদার জন্য এটাকে নিয়ে যাওয়া হয় রাতের দিকে। পরীক্ষা শুরু করতে গিয়ে রিয়েক্টরের পাওয়ার হঠাৎ আচমকা অনেক নিচে নেমে আসে। এটি ছিল স্টল বা ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। নিয়ম অনুযায়ী রিয়েক্টরটি তখন বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু জেদের বসে অপারেটররা পাওয়ার বাড়ানোর জন্য রিয়েক্টরের ভেতর থাকা 8টি কন্ট্রোল রড রেখে অন্য সবকটি বের করে ফেলে। এতে রিয়েক্টরের ভিতর বিষাক্ত জারণ গ্যাস জমা হতে থাকে এবং পরিস্থিতিটি আরও জটিল করে তোলে। রিয়েক্টর তখন একটি চলন্ত আগ্নেয়গিরির মতো পরিণত হয়েছিল। রাত 1:23:40 হঠাৎ রিয়েক্টরের ভিতরের পাওয়ার কয়েক হাজার গুণ বেড়ে যায়। অপারেটররা আতঙ্কিত হয়ে শেষ চেষ্টা হিসেবে জরুরি S5 বাটনটি প্রেস করে, কিন্তু হিতে বিপরীত হলো। কন্ট্রোল রডগুলো মাথায় আচমকা গ্রাফাইটের ভেতরে প্রবেশের সাথে সাথে চেইন রিয়াকশন বাড়িয়ে দিল। 1:23
45 সেকেন্ডে প্রথম বিস্ফোরণ হয়ে 2000 টন ওজনের ছাদটি উড়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় পারমাণবিক ব্যাগ আকাশের দিকে উঠতে থাকে। চেরনোবিলের বিপর্যয় কোনো সাধারণ ধ্বংসলীলা ছিল না, এর পেছনে ছিল 3 জন ব্যক্তি। আনাতোলি ডায়ালভ, যিনি ছিলেন সেখানকার ইনচার্জ, এবং ছিলেন ভিক্টর ব্রুখানু, যিনি বিস্ফোরণের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, এবং নিকোলাই ফ্রমিল, যিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়েও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। অভিজ্ঞতার অভাব এবং ডায়ালভের ভুল সিদ্ধান্ত ছিল এই ধ্বংসযজ্ঞের প্রধান কারণ। রাত 1:30 দিকে বিস্ফোরণের ঠিক পরে চেরনোবিলের আকাশে এক অদ্ভুত নীল আলোর স্তম্ভ দেখা যায়। এটি ছিল আয়োনাইজিং রেডিয়েশন। বাতাস নিচে তখন তেজস্ক্রিয়ভাবে চলছিল, কিন্তু নিচে থাকা মানুষগুলো তখন জানত না তারা আসলে মৃত্যুর জন্য নিঃশ্বাস নিচ্ছে। মিনিট 10-এর মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় ভ্যাসিলি ইগনাটোস সহ 28 জন ফায়ার ফাইটার। তাদেরকে বলা হয়েছিল এটা একটা সাধারণ আগুন, কিন্তু তারা জানত না তারা যেটার উপর দাঁড়িয়েছিল এটা ছিল তেজস্ক্রিয় গ্রাফাইট, যা মুহূর্তে নিয়ে নিতে পারে তাদের জীবনের শেষ নিঃশ্বাস। রেডিয়েশনের লেভেল এতটাই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যে তাদের রং বদলাতে শুরু করে এবং প্রচণ্ড বমি আর মাথা ঘোরা শুরু হয়, যেটাকে বলা হয় অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোম। আগুন নেভাতে এবং রেডিয়েশন থামাতে সোভিয়েত বাহিনী হেলিকপ্টার নিয়ে আসে। বৈমানিকরা সরাসরি রিঅ্যাক্টরের উপরে গিয়ে প্রায় 5000 টন বালি, মাটি এবং বোরন ঢালতে শুরু করে। প্রচণ্ড তাপ আর রেডিয়েশনের কারণে একটি হেলিকপ্টার রীতিমতো নিয়ন্ত্রণ হারিয়ে রিঅ্যাক্টরের ভেতরে পড়ে যায়। কিন্তু অন্ধকারের মধ্যেও সেদিন কিছু প্রদীপ হয়ে জ্বলে উঠেছিলেন, যারা জীবন বিপন্ন করে দাঁড়িয়েছিলেন মানব ইতিহাসের কথা ভেবে। এই মানুষগুলোর কথা না জানলে না, তার মতো ভ্যালেরি ল্যাগাসন, তিনি ছিলেন প্রধান বিজ্ঞানী। জীবনের ঝুঁকি নিয়ে তিনি ধ্বংসপ্রাপ্ত রিঅ্যাক্টরের উপর হেলিকপ্টারে করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সারা বিশ্বকে জানিয়ে দেন। এবং আরেকজন হিরো, যিনি ছিলেন ভ্যাসিলি ইগনাটোস্কো, সে রাতের প্রথম দফায় অগ্নি নির্বাপক কর্মী হিসেবে রেডিয়েশনের তীব্রতা জেনেও তিনি চলন্ত রিঅ্যাক্টরের ছাদে উঠেছিলেন আগুন নেভাতে। 2 সপ্তাহ পর যন্ত্রণাদায়কভাবে তিনি মারা যায়। শুধু তারা নয়, এক্ষেত্রে আরও বেশ কিছু মানুষ ছিল যারা নিজেদের কথা চিন্তা না করে সেই দিন ঝাঁপিয়ে পড়েছিল মৃত্যুর কবরে। তাদের মধ্যে ছিল দ্য সুসাইড স্কোয়াডার, অ্যালেক্সান্ড্রো, ভ্যালেরি ভেসপোলভ এবং বরিস বারানভ। রিঅ্যাক্টরের নিচে জমা হওয়া পানির ট্যাঙ্কি খালি করতে তারা সরাসরি রেডিওঅ্যাক্টিভ পানিতে ডুব দিয়েছিলেন। তারা জানতেন এটি তাদের শেষ যাত্রা হতে পারে, কিন্তু তা না করে তারা একটা বিশাল বিস্ফোরণ পুরো ধ্বংস করে দিতেন নিজের জীবন ঝুঁকি নিয়ে। তারা ঝাঁপিয়ে পড়েন পানিতে। রিঅ্যাক্টর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ছিল প্রিপিয়াত শহর। সেদিন সাধারণ মানুষরাও জানত না তাদের জীবনের জন্য ঠিক কী আসছিল। শিশুরা খেলছিল। ঠিক 36 ঘন্টা পর সোভিয়েত সরকার ঘোষণা দিয়ে শহর খালি করতে হবে। 50,000 মানুষকে বলা হয় 3 দিনের জন্য তাদেরকে শহর ছেড়ে দিতে হবে। কিন্তু তারা জানত না শুধু 3 দিন নয়, 300 বছরও যে তারা এই শহরে আর কখনো ফিরে আসতে পারবে না। আজও সেই 3 দিন শেষ হয়নি। বিস্ফোরণটি কেবল ইউক্রেনের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি। রিঅ্যাক্টরের খোলা মুখ থেকে বের হওয়া তেজস্ক্রিয় ধোঁয়া চেয়েও বেরিয়ে এসেছিল পুরো ইউরোপ জুড়ে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ভয়াবহ খবরটি ধামা চাপা দিয়েছিল মস্কো সরকার। 1000 কিলোমিটার দূর থেকেও এই খবরটি ধরতে পারে সুইডেন। 28 এপ্রিল সকালে সুইডেনের ফোসমার পারমাণবিক কেন্দ্রের এক কর্মী যখন ডিউটিতে যাচ্ছিলেন, তখন তিনি জানতে পারেন যে তাদের রেডিয়েশনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। প্রথমে মনে করেছিলেন তিনি তাদের নিজস্ব প্রকল্পের ক্ষেত্রে এটা হচ্ছে, কিন্তু যখন চেক করেন এবং পরীক্ষা করেন দেখেন যে এটি সোভিয়েত ইউনিয়ন থেকে আসা। সোভিয়েত সরকার তখন খুবই চাপে পড়ে এবং স্নায়ু যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারা নিজেদের ইমেজ নষ্ট করতে চায়নি। শেষ পর্যন্ত চাপে পড়ে আর লুকানো সম্ভব হয় না। তারা লাখ লাখ লিকুইডর, অর্ধ সৈন্য এবং সাধারণ মানুষ পাঠালো। রিঅ্যাক্টরের ছাদ খালি হাতে
গ্রাফাইট ছড়ানোর মতো আত্মঘাতী কাজ করতে এই মানুষের অমানবিক ত্যাগের কারণে রেডিয়েশন কিছুটা নিয়ন্ত্রণে আসে। চেরনোবিলের প্রভাব একদিনে শেষ হয়নি। বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ জেনেটিক্স বদলে গেছে। ইউক্রেন এবং বেলারুশের শিশুদের মধ্যে থাইরয়েড ক্যান্সার, জন্মগত ত্রুটি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। আজ হাজার হাজার মানুষ পরিবার এই ট্র্যাজেডির ক্ষত বয়ে বেড়াচ্ছে। এই বিস্ফোরণটি প্রায় 40 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, তেজস্ক্রিয়তা কি এখনো বন্ধ হয়েছে? না, এই তেজস্ক্রিয়তা 40 বছর কেন, 400 বছরও শেষ হবে না, কারণ এর তীব্রতা এত বেশি যে প্রতিনিয়ত এটা তার রেডিয়েশন ছড়ায়। 200 টন অত্যন্ত বিপজ্জনক ইউরেনিয়াম আজও রয়ে গেছে, যা কয়েক হাজার বছর পর্যন্ত প্রাণঘাতী থাকতে পারে। 1986 সালের বিস্ফোরণের ঠিক পরে সোভিয়েত সরকার তড়িঘড়ি করে কংক্রিট আর স্টিল দিয়ে একটি অস্থায়ী কবর তৈরি করে, যার নাম দেওয়া হয়েছিল সারকোফাগাস। এটি বানানো হয়েছিল মাত্র কয়েক মাসের মধ্যে, কিন্তু সময়ের সাথে সাথে এর ফাটল দেখা যায় এবং বৃষ্টির পানি ভেতরে প্রবেশ করে, বাইরের দিকে রেডিয়েশন ছড়ায়। এই মরণ ফাঁকে চিরতরে সিলমারি দিতে ইউক্রেন সরকার আন্তর্জাতিক সহ নিউ সেফ কনফিনমেন্ট নামে $2.1 বিলিয়ন বিশাল একটি প্রজেক্ট হাতে নেয়, যার মাধ্যমে স্টিলের একটা বিশাল গম্বুজ নিয়ে চিরতরে একে ডেকে দেওয়া হয়। অবাক করার বিষয় হলো 4 নম্বর রিয়েক্টরটিও 2000 সাল পর্যন্ত চলছিল এবং 2000 সালের 15 ডিসেম্বর শেষ রিয়েক্টরটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে পুরো প্ল্যান্টটি ডিকমিশনিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, যা শেষ হতে 2064 সাল পর্যন্ত লাগতে পারে। ইউক্রেন সরকার এখন চেরনোবিলকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে। সেখানে গড়ে তুলছে বিভিন্ন ধরনের ট্যুরিজম, সোলার পাওয়ার এবং নিরাপত্তা সেন্টার। রেডিয়েশনের প্রভাবে বিশাল এক পাইন পয়েন্ট সেদিন লাল হয়ে যায়। অনেক বন্য প্রাণী সেদিন তাদের জীবন হারায়। মানুষ না থাকায় বর্তমানে বন্য প্রাণীতে অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং ফিরে আসা মানুষদের মনে করে যে মানুষই প্রকৃতির জন্য সবচেয়ে বড় শত্রু। এই ঘটনা পুরো বিশ্বের কাছে চোখ খুলে যায়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা কঠোর হয় এবং সোভিয়েত সরকার তাদের ভুল স্বীকার করতে বাধ্য হয় এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এতে খুবই কঠোর হয় এবং পরমাণু নীতিতে কঠিন বেশ কিছু পদক্ষেপ নিয়ে আসে। চেরনোবিল শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি বিশাল সতর্কবার্তা এবং আমাদের কখনো অচেতন থাকলে হবে না যে এই চেরনোবিলের মতো ধ্বংসযজ্ঞ আমাদেরও হতে পারে। সবসময় আমাদের এই বিষয়টা চিন্তা করতে হবে, বিশেষ করে পারমাণবিক পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে। আজকের এই ভিডিওর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে ইফতেখার ভাই, সাথে আমাদের প্রেজেন্টেশনের এবং R&Dর কাজে সহায়তা করেছেন আসাদুজ্জামান ভাই এবং ভয়েস ও ভিডিও এডিটিংয়ের কারিগরিতে সহায়তা করেছেন আল মুস্তাফা ভাই। ধন্যবাদ।